আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই সম্মেলনে লন্ডন থেকে যুক্ত হবেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জেলা সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে আমানুল্লাহ আমান বলেন, বিগত ফ্যাসিবাদের সময়ে দলের নেতাকর্মীদের উপর নিপীড়ন আর নির্যাতনের কারণে বিভিন্ন সময়ে বিঘ্নিত হয়েছে বিএনপির জেলা সম্মেলনগুলো। তিনি বলেন, 5 আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সব জেলায় সম্মেলন করার উদ্যোগ নিয়ে দলের গণতান্ত্রিক ব্যবস্থাকে সচল করেছেন। বলেন, স্বৈরাচারের নিপীড়নে সারা দেশের মতো যশোরের নেতাকর্মীরাও নিপীড়নের শিকার হয়েছেন। সম্মেলনে যশোর জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। যশোরের 8 উপজেলা ও 8 পৌরসভার মোট 1616 জন ভোটার ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করবেন। সবশেষ 2009 সালে যশোর জেলা সম্মেলন হয়েছিল। এ বিষয়ে জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। কথা বলছি তার সাথে। হাসান, কাউন্সিল তো শুরু হয়েছে, আমরা যতটুকু সম্মেলন শুরু হয়েছে আমরা শুনতে পেরেছি, এবং এই মুহূর্তে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? সকাল থেকে শুরু হয়ে যশোর জেলা বিএনপির যে কাউন্সিল সেটি সকালে শুরু হয়েছে। সকালে আমানুল্লাহ আমান জাতীয় পতাকা এবং অন্য নেতারা দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলনের শুরু করেছেন এবং সম্মেলন শুরু হয়ে চলছে। উদ্বোধনী বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান এবং বিপুল সংখ্যক যারা ডেলিগেটস তারা কিন্তু ইতিমধ্যে শামিয়ানার নিচে অবস্থান করছেন এবং বক্তৃতা চলছে। বিভিন্ন যে 8টি উপজেলা এবং 8টি পৌরসভা যে এই জেলার অধীনে তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন, তাদের সাংগঠনিক রিপোর্ট এখানে পেশ করছেন। পাশাপাশি আরেকটা কথা বলি, কিছুক্ষণের মধ্যেই লন্ডন থেকে এই যশোর জেলা বিএনপির সম্মেলনে দ্বিবার্ষিক সম্মেলনে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যে অনলাইনে তিনি যুক্ত হবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন যশোরের যে 8টি উপজেলা রয়েছে সেই 8টি উপজেলা থেকে এখানে এসেছেন এবং এখানে 8টি উপজেলা এবং 8টি পৌরসভার প্রায় 1616 জন ভোটার এই ভোটে অংশগ্রহণ করবেন এবং প্রত্যক্ষ ভোট দিয়ে তারা যশোর জেলা বিএনপির সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচন করবেন। কারণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে গেছেন দেলোয়ার, যার কারণে সভাপতি পদে এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। এবং এইখানে আমানুল্লাহ আমান তার বক্তব্যটি দিয়েছেন উদ্বোধনী বক্তব্যে। তিনি বলেছেন আসলে কেন তারা সম্মেলন করতে পারেনি এবং সেই সম্মেলন না করার ব্যাখ্যা তারা দিয়েছেন এবং ফ্যাসিবাদের সময় তাদের উপর যে নিপীড়ন নির্যাতন, সেই যারা নিহত হয়েছে ইতিমধ্যে 2009 সালে সবশেষ সম্মেলন হয়েছে, এর মধ্যে যারা দলের নেতাকর্মী যারা নিহত হয়েছেন, পৃথিবী থেকে চলে গেছেন, তাদের উপরে তাদের নাম ঘোষণা করা হয়, তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়, তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। তারেক রহমান লন্ডন থেকে যুক্ত হবেন এবং হয়তো আমাদেরকে কিছুক্ষণ আগে বলা হয়েছে যে হয়তো বা 10-15 মিনিটের ভেতরে তারেক রহমান এই সম্মেলনে লন্ডন থেকে যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। এবং পর্যায়ক্রমিকভাবে কিন্তু আপনি জানেন যে বিএনপি বিগত সময়ে যেই জেলা সম্মেলনগুলো করতে পারেনি, এখন কিন্তু দলের ভেতরে সেই জেলা সম্মেলনগুলো করবে এবং এরপরে কিন্তু কাল বাদ দিয়ে পরশু কিন্তু খুলনায়ও জেলা সম্মেলন রয়েছে, যাতে আবার তারেক রহমানই যুক্ত হবেন। সব মিলিয়ে দলের যে কমিটিগুলো রয়েছে সেই কমিটিগুলোকে পুনর্জীবন করা এবং দলের ভেতরে যে গণতান্ত্রিক চর্চা অর্থাৎ ভোটের চর্চা সেটিকে পুনর্জাগরণ করাই হচ্ছে এই সম্মেলনগুলোর কাজ এবং নেতা নির্বাচন করা। ফাতেমা, জানছিলাম যশোর জেলা বিএনপির কাউন্সিলের এই মুহূর্তের সবশেষ খবর। শেখ হাসিনার সরকার লুটপাটের জন্য দফায় দফায় মূল্য বৃদ্ধি করে জনগণের জ্বালানি অধিকার খর্ব করেছে বলে জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব।
গ্যাসের বিদ্যমান ঘাটতি 20,000 কোটি টাকা, যার কারণে বিদ্যুতে ব্যবহৃত গ্যাসের বর্তমান মূল্যহার 30 টাকা থেকে 75 টাকা করার প্রস্তাব করা হয়েছে। এই অতিরিক্ত মূল্যহার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি আইনের লঙ্ঘন বলে মত বিশেষজ্ঞদের। অস্বাভাবিক এই মূল্য বৃদ্ধি 2024-এর জুলাই আগস্ট বিপ্লবের চেতনার সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন তারা। রাজধানীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রে ক্যাব আয়োজিত গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জ্বালানি বিশেষজ্ঞরা। সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কারখানার শ্রমিকরা। বেলা 11:30টার দিকে সাভারের হেমায়েতপুর ঋষিপাড়া এলাকার বসুন্ধরা গার্মেন্টসের শ্রমিকরা ঢাকা মানিকগঞ্জ সড়ক অবরোধ করে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা জানান, এর আগেও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কারখানার অভ্যন্তরে আন্দোলন করে, তবে গার্মেন্টস কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেনি। পরে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করলে সেনাবাহিনীর আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নেয়। কিন্তু মালিকপক্ষ বেতন পরিশোধ নিয়ে টালবাহানা শুরু করলে আবারও সড়কে নেমে আসে। ওমানের রাজধানী মাস্কাটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাতে সার্ক নিয়ে আলোচনা হয়েছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে কথা জানান। একটি দেশের কার্যকলাপ সার্ককে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে জয়সওয়াল জানান, বাংলাদেশের উপদেষ্টার বক্তব্য পর্যবেক্ষণ করছে দিল্লি। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনায় বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু উঠেছিল বলে দাবি করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার যুবলীগ নেতা মিজানুর রহমান মিজানকে গ্রেফতারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ এড়াতে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার রাত 12টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য 144 ধারা জারি করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় বিশেষ অভিযানে উপজেলা বংশীকুণ্ডা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করা হয়। মধ্যনগর বিএনপি নেতা শহীদ মিয়া গ্রেফতারকৃত যুবলীগ নেতা তার বিএনপিপন্থী লোক বলে দাবি করেন। অপরদিকে উপজেলার অন্য গ্রুপের বিএনপি নেতা আব্দুল কয়ুম মজলু মিজানকে যুবলীগ নেতা বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষ এড়াতে 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন। উদ্বোধনের পর 3 বছর পার হলেও এখনও চালু করা যায়নি 16 কোটি টাকা ব্যয়ে নির্মিত বরগুনার পৌর বর্জ্য পরিশোধনাগার। নির্মাণ পরিকল্পনাও ছিল ত্রুটিপূর্ণ। রাষ্ট্রীয় অর্থের এমন অপরিকল্পিত ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুতই পরিশোধনাগারটি চালুর আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। বরগুনা থেকে সোহেল হাফিজের রিপোর্ট। বরগুনা পৌর শহরে বর্জ্যের স্তূপ। দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে শহরের ঘনবসতিপূর্ণ সোনাখালী এলাকায় এভাবেই ফেলা হচ্ছে বর্জ্য। এদিকে শহরের বর্জ্য সমস্যা নিরসনে সরকারের 16 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এই পরিশোধনাগারটি। 3 বছর আগে উদ্বোধন করা হলেও নির্মাণ পরিকল্পনার ত্রুটির কারণে এখনও তা চালু করা সম্ভব হয়নি। ফলে বর্জ্য সমস্যার মহাসংকটে পড়ে চরম বিপাকে এখন স্থানীয়রা। জমি চাষাবাদ আশেপাশে যারা করে হাত পাও নাই, সিরিঞ্জের সুইচ, তারপর প্লাস্টিকের এই যে কাঁচের বোতলগুলো সব জায়গায় ফেলায়। বর্ষার সিজনে এই জায়গায় খালের পানি নামে, এই পানিতে দূষিত কারণে এই এলাকার মানুষ সব খালের পানি ব্যবহার করে। অপরিকল্পিতভাবে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। আমরা চাই যে এটার কোনো ব্যবস্থা হোক, সরকার এটার কোনো ব্যবস্থা করুক, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম এই বায়ু দূষণের কারণে রোগব্যাধিতে না ছড়ায়, অসুস্থ না হয়ে পড়ে। এখান থেকে সকালে স্কুলে যাই, তখন এখান থেকে দুর্গন্ধ আসে, তার কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি। উপকূলীয় শহরের পরিবেশগত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে এ বর্জ্য পরিশোধনাগারটি নির্মাণ করা হয়। দ্রুততম সময়ের মধ্যে এ বর্জ্য পরিশোধনাগারটি সচল হবে, সমাধান হবে বর্জ্য সমস্যার, এমনটাই দাবি স্থানীয় এলাকাবাসীর। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা।
টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি শেষে 2 নারীকে শ্লীলতাহানির ঘটনার 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার মিজানুর রহমান দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার 3 দিন পর শুক্রবার মধ্যরাতে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা দায়ের করেন এমর আলী নামের এক যাত্রী। মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার বাস চালক বাবুল আলী, সুপারভাইজার সুমন ইসলাম ও চালকের সহকারী মাহবুব আলীকে আটক করে নাটোর বড়াইগ্রাম থানা পুলিশ। 54 ধারায় মামলায় তারা সকলেই জামিনে মুক্তি পায়। এদিকে দায়িত্বে অবহেলার দায়ে নাটোরের বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকে মাঠ পর্যায়ে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এর অংশ হিসেবে আগামীতেও তারা তরুণ প্রজন্মের পাশে থাকবেন বলে জানিয়েছেন 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। সকালে চট্টগ্রামে আয়োজিত রাইজ অ্যান্ড রান শীর্ষক দৌড় প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন। চট্টগ্রাম সেনানিবাস থেকে শুরু হওয়া 10 কিলোমিটারের দৌড় প্রতিযোগিতায় 14 থেকে 50 বছর বয়স পর্যন্ত মোট 1300 দৌড়বিদ অংশ নেন। 2 ঘন্টা সময়ের মধ্যে ম্যারাথন সম্পন্ন করা 25 জন নারী ও পুরুষ বিজয়ী হন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানানো হয়, সেনা প্রধানের নির্দেশে তরুণদের শারীরিক ও মানসিক উৎকর্ষতার মাধ্যমে দেশপ্রেমে উজ্জীবিত করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। একই সাথে বর্তমানের মতো আগামীতেও তরুণদের পাশে থাকবে বলে জানান এই সেনা কর্মকর্তা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরে খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।